আসসালামু আলাইকুম। রসায়ন বেসিক ক্লাস 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুজাম্মেল হক। আজকে রসায়নের কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই বিষয়টি নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আর কথা না বাড়িয়ে আমার ক্লাসের দিকে চলে যাচ্ছি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি। আসলে এই যে পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীর প্রধান দুইটি বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীর 7টি পর্যায় এবং 18টি গ্রুপ। কয়েকটি ধর্ম যেমন পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই ধর্মগুলো পর্যায় সারণীতে পর্যায়ে কীভাবে পরিবর্তিত হয় এবং গ্রুপে কীভাবে পরিবর্তিত হয়, এই যে ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হয়, এই বিষয়টি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এবং এই বিষয়টির উপরে অনেক কিছু রসায়নের নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর অনেক কিছু জড়িত। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। সবার আগে আমি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারমাণবিক আকার। কারণ পারমাণবিক আকারটা হচ্ছে আমি নিজে যদি বলতে চাই তাহলে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের আদর্শ একটা প্রকারকে। কারণ মৌলের পর্যায়বৃত্ত ধর্মের পারমাণবিক আকারটি না বুঝলে বাকিগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তাই আমি সবার আগে পারমাণবিক আকার নিয়ে কথা বলছি। তো সবার আগে আসি পারমাণবিক আকার, এবং আমরা একটি পর্যায়ে আগে দেখব কীভাবে পারমাণবিক আকার পরিবর্তিত হয়, তারপর একটি গ্রুপে কীভাবে পরিবর্তিত হয়, সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। তো পর্যায়ের জন্য আমি এখানে তৃতীয় পর্যায়টি নির্বাচন করেছি। তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হচ্ছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাই, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যেতে থাকি, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সোডিয়ামের শক্তি স্তর আছে 1, 2, 3টি, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর আছে 1, 2, 3টি, অ্যালুমিনিয়ামের শক্তি স্তর আছে 1, 2, 3টি। এখানে তৃতীয় শক্তি স্তরের যতগুলো মৌল আছে সবারই শক্তি স্তর হচ্ছে 3টি। তাদের আমরা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে শক্তি স্তরের সংখ্যা বাড়ে না, শুধুমাত্র একটি করে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। সর্ববহিষ্ঠ স্তরে একটি করে ইলেকট্রন সংখ্যা বাড়ে। সোডিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে 1টি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে 2টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে 3টি ইলেকট্রন, সিলিকনের 4টি হবে, এরকম করে ফসফরাসের 5টি হবে। এরকম করে শুধু ইলেকট্রন বাড়তেছে। ইলেকট্রন বাড়ার ফলে যেহেতু ইলেকট্রন ঋণাত্মক, তাই নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ বাড়তেছে। নিউক্লিয়াসের সাথে তার একটি ইলেকট্রনের এই ধনাত্মক নিউক্লিয়াসের সাথে যে পরিমাণ আকর্ষণ থাকবে, এই 2টি ঋণাত্মক ইলেকট্রনের নিউক্লিয়াসের সাথে আরো বেশি আকর্ষণ হবে। 3টি ঋণাত্মক ইলেকট্রনের এই ধনাত্মক নিউক্লিয়াসের সাথে আরো বেশি আকর্ষণ হবে। এভাবে বেশি আকর্ষণ, আমরা জানি আকর্ষণ হলে কি হয়, কাছাকাছি আসবে নাকি দূরে চলে যাবে। আকর্ষণ হলে অবশ্যই কাছাকাছি আসবে। যেহেতু সে একটু আকর্ষণের কারণে একটু কাছাকাছি যেতে থাকবে, তাই তার আকারটা একটু ছোট হতে থাকবে। তারপরে ম্যাগনেসিয়ামের আকর্ষণ আরো বেশি, যেহেতু ঋণাত্মক ইলেকট্রন বেশি, সে আরো বেশি কাছাকাছি যেতে থাকবে, এই জন্য তার আকারটা আরো ছোট হবে। অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি আরো বেশি পরিমাণ আকর্ষিত হয়, এই জন্য সে আরো বেশি কাছাকাছি যেতে চাইবে, এই জন্য তার আকারটি আরো ছোট হবে। সুতরাং আমরা কি বুঝতেছি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের আকার হ্রাস পায়। কারণ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রন আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, আর যেহেতু আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় এই জন্য তাদের আকার, তারা নিউক্লিয়াসের কাছাকাছি যাওয়ার কারণে আকারটি হ্রাস পায়। এবং আমরা এখন দেখব একই গ্রুপে যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে পারমাণবিক আকারটি কিভাবে পরিবর্তিত হয়। আর একটা কথা মনে রাখা ভালো, যত পারমাণবিক আকার আছে গ্রুপে এগুলো যেভাবে পরিবর্তিত হবে পর্যায়ে তার বিপরীতে হবে। যদি পর্যায়ে বাড়ে তাহলে গ্রুপে কমবে, একটাতে বাড়লে আরেকটাতে কমে। যদি আমরা বুঝতে পারতেছি যে গ্রুপে পারমাণবিক আকারটি বৃদ্ধি পাবে, তবুও আমরা বিষয়টি একবার আলোচনা করে দেখাই দিচ্ছি যে কিভাবে গ্রুপে বৃদ্ধি পায়। আমরা যখন একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যাই, গেলে এখানে দেখতে পাবেন যে এখানে সোডিয়ামের সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, আর পটাশিয়ামের সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19। এখানে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা যদিও বৃদ্ধি পেয়েছে, কিন্তু শক্তি স্তর সোডিয়ামের 1টি, 2টি, 3টি।
আর পটাশিয়ামের শক্তি স্তর হচ্ছে 1 2 3 4টি। এভাবে আমরা যখন উপর থেকে নিচের দিকে যাব, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের শক্তি স্তর সংখ্যাও বৃদ্ধি পাবে। যদি শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্তরে ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকে। আর নিউক্লিয়াস থেকে যখন সর্ববহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকবে তখন তাদের আকর্ষণ কমবে। দূরে চলে গেলে অবশ্যই আকর্ষণ কমে, আর আকর্ষণ কমলে তারা কাছাকাছি আসতে চাইবে না, তারা পরস্পর থেকে আরো দূরে যেতে চাইবে। আর এভাবে দূরে যেতে চাইলে আকারটা বাড়তে থাকবে। তারপরে আরেকটি শক্তি স্তর বৃদ্ধি পাবে, তারপরে আরেকটি শক্তি স্তর বৃদ্ধি পাবে। একই গ্রুপে যতই নিচের দিকে যেতে থাকবো শক্তি স্তর সংখ্যা ততই বৃদ্ধি পেতে থাকবে। আর শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আকর্ষণ হ্রাস পেতে থাকবে, আর আকর্ষণ হ্রাস পেলে তাদের আকার ক্রমান্বয়ে বড় হতে থাকবে। এই ছিল পারমাণবিক আকার নিয়ে একটি কথা বন্ধুরা। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি যত পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে খুবই সহজ, খুবই সিম্পলের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা জাস্ট এটাই বুঝছি যে বাম থেকে ডান দিকে গেলে আকর্ষণ বৃদ্ধি পায় নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের, এই জন্য আকার হ্রাস পায়। আর উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু আকার বৃদ্ধি পায়, আর আকার কেন বৃদ্ধি পায়? কারণ নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের কি হয়? আকর্ষণ হ্রাস পায়, এই জন্য তাদের আকারটা বৃদ্ধি হয়। তো এখন এই গেল পারমাণবিক আকার। এখন আমরা যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি কি সেটি যদি আমি সংজ্ঞায় বলতে চাই, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিঃস্তর থেকে ইলেকট্রন অসীম দূরত্ব স্থাপন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। তো এটি একটু জটিল হয়ে গেল। আমি যদি কথাটি একটু সহজভাবে বলি, যে আসলে ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে। তা আমরা যখন বাম থেকে ডান দিকে একই পর্যায়ে যাব, বাম থেকে ডান দিকে, তাই বাম থেকে ডান দিকে যাওয়ার জন্য নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তেছে সর্ববহিঃস্তরের ইলেকট্রনের প্রতি। আমরা জানি ইলেকট্রনটা ত্যাগ করা হয় সেটা সর্ববহিঃস্তরের ইলেকট্রনটা ত্যাগ করা হয়, গ্রহণও সর্ববহিঃস্তরে করা হয়। যখন আমরা যাবো সর্ববহিঃস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, আর নিউক্লিয়াসের আকর্ষণ যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস তাকে নিচের দিকে টেনে ধরবে, টেনে ধরলে তার বের হতে বেশি শক্তি লাগবে। এটা যে পরিমাণ আকর্ষণ সোডিয়াম তার থেকে ম্যাগনেসিয়ামের আকর্ষণ বেশি সর্ববহিঃস্তরের ইলেকট্রনের প্রতি, এই জন্য ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বের হতে বেশি শক্তি লাগবে। অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ সর্ববহিঃস্তরে আরো বেশি, এই জন্য তার বের হতে আরো বেশি শক্তি লাগবে। এভাবে আমরা বাম দিকে যতই ডান দিকে যেতে থাকবো আয়নীকরণ শক্তির মান তত বৃদ্ধি পেতে থাকবে, তত বেশি শক্তি লাগবে ইলেকট্রন ত্যাগ করার জন্য। আর আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতে চাই তাহলে পারমাণবিক স্তর শক্তির স্তর বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণ কমতে থাকে। আর নিউক্লিয়াসের প্রতি যদি তার আকর্ষণ কমে তাহলে নিউক্লিয়াস তাকে আর টেনে ধরবে না, সে সহজে বের হয়ে যেতে পারবে। তারপরে পাঁচটা শক্তির স্তর থেকে আরো সহজে বের হয়ে যেতে পারবে, মানে আকর্ষণ একদম কম এরকম থাকে। তাই উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এরকম শুধু একটা উদাহরণ দিচ্ছি, যে এরকম দেওয়া থাকে অনেক সময়, যে যদি গ্যাস সিলিকন আর ফসফরাস, যে এর মধ্যে কার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। অবশ্যই এগুলো দেওয়া হয় না, এগুলো অধাতু, ধাতু ওই বিষয়টা বেশি আসে, তো তার আয়নীকরণ শক্তির মান কম, তার বেশি, যেহেতু বাম দিকে ডান দিকে আছে। সেম টু সেম উপর থেকে নিচের দিকে, এখানে পটাশিয়াম থেকে রুবিডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। উপর থেকে আমরা যত নিচের দিকে যাব আয়নীকরণ শক্তির মান তত হ্রাস পাবে। এখন আমরা আসি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু সর্ববহিঃস্তর থেকে সর্ববহিঃস্তরে ইলেকট্রন সংযুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার শক্তি হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমরা যখন বাম থেকে ডান দিকে যাব নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তেছে, নিউক্লিয়াস মানে ধনাত্মকতার আকর্ষণটা বাড়তেছে, বাড়লে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক এই জন্য নিউক্লিয়াসের বেশি আকর্ষণ থাকার জন্য তারা বেশি আকর্ষিত হয়ে যুক্ত হবে। এটা থেকে নিউক্লিয়াস আকর্ষণ বেশি, এটাতে বেশি ইলেকট্রন যুক্ত হতে পারবে। এটা থেকে এটাতে নিউক্লিয়াস আকর্ষণ বেশি, এটাতে বেশি আকর্ষিত হয়ে যুক্ত হবে। এভাবে বাম থেকে ডান দিকে যাবো ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। আর উপর দিকে নিচে গেলে যেহেতু কি কমে, নিউক্লিয়াসের আকর্ষণ কমে সর্ববহিঃস্তর ইলেকট্রন প্রতি, এই জন্য তারা ইলেকট্রন বেশি আসক্তি প্রকাশ করতে পারে না বা যুক্ত হতে পারে না। একটা উদাহরণ সিম্পল, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ নাইট্রোজেনের পরমাণু সংখ্যা 7, অক্সিজেনের পরমাণু সংখ্যা 8। তো এটা বাম থেকে ডান দিকে আছে, আমরা তাহলে বাম থেকে ডান দিকে কি ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাই। এখন আমরা আসি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে মোটামুটি ইলেকট্রন আসক্তির কাছাকাছি, আসলে নিচের দিকে ইলেকট্রন জোর টেনে নেওয়ার যে প্রবণতা তাকে বলে তড়িৎ ঋণাত্মকতা।
তো যেহেতু ইলেকট্রন হোক, ইলেকট্রন জোড় হোক, এই সবগুলোই ঋণাত্মক, এই জন্য বাম থেকে ডান দিকে গেলে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচের দিকে যাওয়ার কারণে তাদের যেহেতু আকর্ষণ হ্রাস পায় নিউক্লিয়াসের প্রতি, এই জন্য ইলেকট্রনগুলো গ্রহণের ক্ষমতা হ্রাস পায়। এখানে মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার পরিচর্যা বেশি? অবশ্যই এখানে অক্সিজেনের পরিচর্যা বেশি। যদি তারা কোনো যৌগ তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো এই যৌগ থেকে এই যৌগের ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে, এই যৌগের ইলেকট্রনগুলো অক্সিজেন তার নিজের দিকে আকর্ষণ করে নিবে, নিয়ে আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হবে এবং নাইট্রোজেনকে আংশিক ধনাত্মক চার্জে পরিণত করবে। আবার উপর থেকে নিচের দিকে দেখতে গেলে ওইরকম ভাবে দেখতে হবে। তারপরে যে মৌল পর্যায়বৃত্ত ধর্মটি আসে সেটি হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম হচ্ছে ধাতু কাকে বলে? যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতু বলে। আর যে ধাতু যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। বাম থেকে ডান দিকে যাওয়ার কারণে ইলেকট্রন আবৃত্তি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের ইলেকট্রন ত্যাগ করতে কষ্ট হয়। আর ইলেকট্রন যদি তাড়াতাড়ি ত্যাগ না করতে পারে ধাতব ধর্ম তেমন একটা বেশি হয় না, তাই বাম থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পায়। আর উপর থেকে যদি আমরা নিচের দিকে যেতে চাই তাহলে দেখা যাবে কি স্তর বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের প্রতি সর্বশেষ ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পায়, তাই তাড়াতাড়ি ইলেকট্রনটি বের হয়ে যেতে পারবে। আর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বের হতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি, তাই উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তার বিপরীতে অধাতব ধর্ম। অধাতব ধর্ম হচ্ছে যে মৌল যত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে, আর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকার কারণে তারা তত তাড়াতাড়ি ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। এই জন্য বাম থেকে ডান দিকে অধাতব ধর্ম বেশি হয়। তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা, যেটা সর্ব ডানে থাকবে তার কি অধাতব ধর্মটা বেশি। আর উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ কমার কারণে ইলেকট্রন গ্রহণ করতে পারে না, উপর থেকে নিচের দিকে অধাতব ধর্ম হ্রাস পায়। এছাড়াও বন্ধুরা কয়েকটা মৌল পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে আরো কয়েকটা এরকম আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। এগুলো হচ্ছে ভাইটাল। আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না, আমার আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হবে। তার আগে একটা কথা বলি, এরকম রসায়নের আরো অনেক ক্লাস পেতে আমার পেজটিতে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।